শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আহ মাউসুফ সিফাত নিয়ে বাংলায় যার দোষ বা গুণ বর্ণনা করছি সেটাকে আমরা পরে আনছি, এবং দোষ অথবা গুণটাকেই আমরা প্রথমে আনছি বাংলা ভাষায়। কিন্তু আরবিতে এর ব্যতিক্রম হয়, পুরো উল্টো। আরবিতে প্রথমেই যার দোষ গুণ বর্ণনা করছে সেটাকে প্রথমে আনি, এরপরে দোষ বা গুণটাকে আমরা উল্লেখ করি। তো বাংলা আমরা কি বলছি? মেধাবী ছাত্র। আরবিতে প্রথমেই ছাত্রটা আসবে, আমরা বলবো তলিবুন, এরপরে জাকিয়ুন। ঠিক একইভাবে বড় মসজিদ, প্রথমে বড় আরবিটা মসজিদ যেহেতু বাংলায় দ্বিতীয় আসছে, সুতরাং মসজিদটাই বাংলায় প্রথমে আসবে, আরবিতে প্রথমে আসবে মাসজিদুন কাবীরুন। এরপর ছোট বাড়ি, বাইতুন সগীরুন। দেখেন, তোয়ালিব এটা হচ্ছে পুরুষবাচক, এর জন্য তার সাথে জাকিয়ুন পুরুষবাচক শব্দ এসেছে এখানে। যদি যখন যখন আমরা বলবো ছাত্রী, মেধাবী ছাত্রী, মেধাবী ছাত্রী বা বুদ্ধিমতী ছাত্রী যদি আমরা বলি, তখন কি হবে? তোয়ালিবাতুন, ছাত্রী আরবি হচ্ছে তোয়ালিবাতুন। জাকিয়াতুন, দেখেন জাকিয়ুন পুরুষবাচক শব্দ, আর এটারই স্ত্রীবাচক শব্দ হচ্ছে জাকিয়াতুন, জাস্ট শেষে একটা গোলতা যুক্ত হয়েছে। ঠিক একই ভাবে তার পরবর্তী যে শব্দ আমাদের আছে এখানে, কি বড় মসজিদ। বড় মসজিদ, প্রথমে মসজিদ, এরপরে কাবিরুন, মসজিদুন কাবিরুন। যখন আমরা বলবো বড় মাদ্রাসা, মাদ্রাসা শব্দটা হচ্ছে আরবিতে স্ত্রীবাচক শব্দ, কারণ মাদ্রাসা শব্দের শেষে গোলতা আছে। সুতরাং স্ত্রীবাচক শব্দের যখন আমরা কোনো দোষ অথবা গুণ বর্ণনা করব, সেটাকে স্ত্রীবাচক শব্দেই আমাদের আনতে হবে। সুতরাং বড় শব্দের স্ত্রীবাচক যে আরবি শব্দটা আছে সেটা আনতে হচ্ছে কি কাবি রতুন। কাবি রতুন আমাদের আনতে কি কাবি রতুন। তার মসজিদুন কাবিরুন, আর মাদ্রাসার সাথে কি বলতেছি? মাদ্রাসাতুন কাবি রতুন, শেষে একটা গোলতা সহ। ঠিক আছে ভাই, বাইতুন সগীরুন, কারণ বাইত শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ। আর যখন আমরা বলবো ঘর, মানে কক্ষ, কক্ষ আর কি, কক্ষ বা রুম, গোরফা মানে রুম বুঝে আর কি, রুম বা কক্ষ এটা। তো তখন আর যখন আমরা বলবো এটা যে গোরফাতুন বা কক্ষ, সগীরাতুন ছোট ছোট, গোরফাতুন সগীরাতুন। গোরফা শব্দটা যেহেতু স্ত্রীবাচক শব্দ, এই জন্য তার সাথে যে বিশেষণটা আমরা যুক্ত করছি সেটাকে স্ত্রীবাচক শব্দে আনতেছি। ঠিক একই ভাবে মিসবাহুন জাদিদুন, নতুন লাইট। মিরওয়াহাতুন কদিমাতুন, পুরাতন পাখা। পাখা যেহেতু স্ত্রীবাচক শব্দ, তার সাথে স্ত্রীবাচক বিশেষণ যুক্ত করতেছি। তো এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা কি দেখছি? আরবিতে প্রথমেই যার দোষ বা গুণ বর্ণনা করতেছি সেটাকে প্রথমে উল্লেখ করছি, এরপরে দোষ বা গুণটাকে আমরা উল্লেখ করতেছি। পাশাপাশি যদি দোষ বা গুণ যার বর্ণনা করতেছি সে পুরুষবাচক হয়, তাহলে তার দোষ গুণটাকেও পুরুষবাচক শব্দে উল্লেখ করতেছি, স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক শব্দেই উল্লেখ করতেছি। এখানে দেখেন সবগুলো আমরা এক বচন শব্দ ব্যবহার করেছি, তোয়ালিবুন এক বচন, মসজিদ এক বচন। এই জন্য তার যে বৈশিষ্ট্য বা বিশেষণগুলোও এক বচন হিসাবেই এসেছে। আচ্ছা, এবং সবগুলাই দেখেন তোয়ালিবুনের শেষেও দুই পেশ, এই জন্য জাকি ইউন এর শেষেও দুই পেশ। এই যে সবগুলো শেষেই দুই পেশ। আচ্ছা, তো এটা হলো আমাদের মূল থিম। এখান থেকে যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমরা যার দোষ বা গুণ বর্ণনা করতেছি, যার দোষ বা গুণ বর্ণনা করতেছি তাকে আরবিতে বলা হয় মাউসুফ। তাকে আমরা বলি মাউসুফ, এই যে তাকে আমরা বলি মাউসুফ। যার দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে, যার দোষ বা গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় মাউসুফ। এটা। আর যার যেই দোষ বা গুণ বর্ণনা করাটা হচ্ছে সেটাকে বলা হবে সিফাত। যার বর্ণনা করা হচ্ছে তাকে বলি মাউসুফ, আর যেই দোষ বা গুণটাকে বর্ণনা করা হচ্ছে সেটাকে আমরা বলি সিফাত, বাস। মাউসুফ প্রথমে বসবে, আরবিতে মাউসুফ প্রথমে বসে, এর পরে সিফাতটা বসে আরবিতে। আরবিতে, বাংলায় এর উল্টাটা হয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে মাউসুফ আর সিফাত মিলে বাক্যের একটা অংশ হয়। বাক্যের একটা অংশ হয়, এর আগে আমরা যেমন যেমন দেখেছিলাম যে মুজফ মুজফ ইলাই মিলে বাক্যের একটা অংশ হয়, পূর্ণ বাক্য হতে পারে না। ঠিক একই ভাবে মাউসুফ সিফাত মিলেও বাক্যের একটা অংশ হয়, পূর্ণ বাক্য হতে পারে না। যেরকম আমাদের এখানে কি আছে, যে তোয়ালিবুন জাকির, মেধাবী ছাত্র। কি হয়েছে মেধাবী ছাত্র? মেধাবী ছাত্র এসেছে গিয়েছে নাকি? যদি আমরা এর শুরুতে একটা শব্দ যুক্ত করে আমরা দেই যে রাশেদ মেধাবী ছাত্র, তখন কিন্তু সেটা একটা পূর্ণ বাক্য হবে, যে রাশেদ, রাশেদ, তাই না, রাশেদ। আচ্ছা, আমরা যদি একসাথে একটা দিয়ে দেই যে রাশেদ
মেধাবী ছাত্র। এরপরে যদি আমরা তলিবুন জাকিউনটাকে যুক্ত করে দেই, তখন কিন্তু একটা পূর্ণ বাক্য হয়ে যাবে, যে রাশেদ হলো মেধাবী ছাত্র, ব্যাস। এখন দেখেন এটা একটা পূর্ণ বাক্য হয়েছে। এই যে এখানে রাশেদ তলিবুন জাকিউন, এটা এখন পূর্ণ বাক্য, যে রাশেদ হলো একটা মেধাবী ছাত্র। তাহলে রাশেদটা তখন আমাদের হবে মুবতাদা, যে রাশেদ সম্পর্কে সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, যে রাশেদ হলো তলেবুন জাকির, একটা মেধাবী ছাত্র। তখন একটা পূর্ণ বাক্য হবে। কিন্তু শুধুমাত্র মাউসুফ সিফাত মিলে একটা বাক্য হতে পারে না, বরং বাক্যের একটা অংশ হয়। যেমন আমরা গতকাল মুজফ মুজফ ইলাইহি দেখেছিলাম। আচ্ছা, আরেকটা বিষয় হলো মাউসুফ এবং সিফাতের মাঝে মাঝে সমতা থাকতে হয়। সমতা কি? সমতা হলো চারটা দিক থেকে দুইটার মধ্যে মিল থাকতে হয়। যেমন কি পুরুষবাচক ও স্ত্রীবাচক হওয়ার দিক থেকে, যে আমরা এখানে কি দেখলাম, যে তলিবুন পুরুষবাচক শব্দ, এই জন্য তার সাথে বিশেষণটাও পুরুষবাচক শব্দ এসেছে। তলিবাতুন স্ত্রীবাচক শব্দ, এই জন্য তার সাথে বিশেষণটাও স্ত্রীবাচক শব্দ এসেছে। তার মানে মাউসুফ যদি পুরুষবাচক হয়, তার বিশেষণটাও পুরুষবাচক হবে। মাউসুফ যদি স্ত্রীবাচক হয়, তার বিশেষণটাও স্ত্রীবাচক হবে। আহ এই যে এখানে মসজিদটাও সেম, মসজিদ পুরুষবাচক, তার বিশেষণটাও পুরুষবাচক। মাদ্রাসা স্ত্রীবাচক, তার বিশেষণটাও স্ত্রীবাচক। তো এটা হলো প্রথম শর্ত, যে দুইটাই হয় পুরুষবাচক হবে অথবা দুইটাই স্ত্রীবাচক হবে। বচনের দিক থেকে মিল থাকতে হবে। যেরকম এখানে দেখেন, তোয়ালেব পুরুষবাচক, এক এক বচনের শব্দ, তোয়ালেব মানে একজন ছাত্র, এই জন্য তার বিশেষণটাও এক বচন আমরা এনেছি। মসজিদ এক বচন শব্দ, একটি মসজিদ, তো এর বিশেষণটা আমরা এই জন্য এক বচনে এনেছি। দ্বিবচন বহু বচনের গুলো আমরা আপাতত আনি নাই, ওগুলো আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তো আপাতত এগুলো তো দুইটাই এক বচন হবে, যদি দ্বিবচন হয় দুইটাই দ্বিবচন হয় হবে, বহু বচন হলে দুইটাই বহু বচন হবে। আচ্ছা, এরপরে কি, মারেফা নাকেরার দিক থেকে মিল থাকতে হবে। মারেফা নাকেরা কি, আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে চারটা মারেফার মোটামুটি প্রকার দেখেছি, আমরা চার পাঁচটা প্রকার দেখেছি। যেমন ব্যক্তির নাম, এরপরে সর্বনাম, এরপরে ইসমে ইশারা, এরপরে আলিফ লাম যুক্ত শব্দ। এই যে এগুলো আমরা দেখেছি, এগুলো হলো মারেফা। মারেফা, একটা শব্দ বিভিন্ন ভাবে মারেফা হতে পারে। তার মধ্যে ব্যক্তির নাম হলে সেটা মারেফা হবে, মানে নির্দিষ্ট হবে। এরপরে শব্দটা যদি সর্বনাম হয়, সেটাও মারেফা হবে। তো এই শব্দগুলো ছাড়া, মানে ওই প্রকারগুলো ছাড়া বাকি যত শব্দ আছে সবগুলো হচ্ছে অনির্দিষ্ট বা নাকেরা। এখানে শর্ত হলো যে মাউসুফটা যদি নাকেরা হয়, এই যে তোয়ালিবুন শব্দটা কি ব্যক্তির নাম? না। এটা কি সর্বনাম? না। এটা কি ইসমে ইশারা? না। এটা শুরু থেকে আলিফ লাম যুক্ত আছে? না। কিছুই যেহেতু নাই, তার মানে এই শব্দটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। সুতরাং মাউসুফটা যখন অনির্দিষ্ট হবে, তার যে সিফাত, এই সিফাতটাও তখন অনির্দিষ্ট হবে। এগুলোকে মাউসুফটাকে মারিফা করার নিয়ম কি? জাস্ট শুরুতে আলিফ লাম যুক্ত করলে এগুলো মারিফা হয়ে যায়। আমরা তো গত ক্লাসের আগের ক্লাসে সেগুলো দেখেছি, যে যে কোনো শব্দ শুরুতে যখন আমরা আলিফ লাম যুক্ত করি, তখন সেটা মারিফা বা নির্দিষ্ট হয়ে যায়। তো আলিফ লাম যদি যুক্ত করেন, তখন কিন্তু দুইটার মধ্যেই মারিফা হতে হবে। দুইটাই, দুইটাই মারিফা হতে হবে। তো এখানে দুইটাই নাকেরা এগুলোতে, যেমন কি মেধাবী ছাত্র, বড় মসজিদ, ছোট ভাই, সবগুলোই নাকেরা। তো এই যে এই চারটা, এই তিনটা যখন আমাদের মিল থাকবে, পূর্ববাচক স্ত্রীবাচক হওয়ার দিক থেকে, বচনের দিক থেকে, মারফা নাকেরের দিক থেকে, এই তিনটা মিল থাকলে আর একটা মিল অটোমেটিক চলে আসবে, সেটা হচ্ছে দুইটাতেই জের জবর পেশ এক হবে। যদি প্রথমটাতে পেশ হয়, দ্বিতীয়টাতেও পেশ হবে। প্রথমটাতে জের হলে দ্বিতীয়টাতেও জের হলে হবে। প্রথমটাতে জবর হলে দ্বিতীয়টাতেও জবর হবে। এই চারটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, যে দুইটাই হয় পুরুষ হবে অথবা স্ত্রী হবে, দুইটাই এক বচন দ্বিবচন অথবা বহু বচন হবে, দুইটাই হয় মারিফ হবে, না হয় নাকেরা হবে। এই তিনটা মিল থাকলে দুইটাতেই হয় জের হবে অথবা জবর হবে অথবা পেশ হবে, যা হবে দুইটাতেই সেম। আচ্ছা, তো আমরা এখন এটা দিয়ে বাক্য গঠন করে দেখি। বাক্য গঠনে এখন আমরা দেখি যে জাইদুন তালিবুন, এটা আমরা দেখেছি, প্রথম থেকে দেখতেছি যে জায়েদ একজন ছাত্র। জায়েদটা হচ্ছে মুবতাদা, জায়েদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, তালিবুন, জায়েদ হলো একজন ছাত্র। আর আমরা এখানে কি দেখলাম? এখানে দেখলাম যে তালিবুন জাকিয়ুন, মেধাবী ছাত্র। তালিবুন ছাত্র, জাকিয়ুন মেধাবী। দেখেন, ছাত্রের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে, ছাত্র বা বিশেষণ বর্ণনা করা হচ্ছে, যে ছাত্র কেমন ছাত্র? মেধাবী ছাত্র। তার মানে তালিব শব্দটাকে আরো মডিফাই করতেছে জাকিয়ুন শব্দটা। এই জাকিয়ুন শব্দটা তালিব শব্দকে আরো মডিফাই করতেছে, যে
সে ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র, মেধাবী নাকি আহ দুর্বল। তো এখানে কি বোঝাচ্ছে, যে সে হলো মেধাবী ছাত্র। সুতরাং যার বৈশিষ্ট্য বর্ণনা করতেছে বা যার দোষ গুণ বর্ণনা করতেছে তাকে আমরা আরবিতে কি বলি, মাউসুফ। আর দোষ বা গুণটাকে আমরা বলি সিফাত। এই মাউসুফ আর এই সিফাত এই দুইটা মিলে কি হলো, জায়েদ শব্দের খবর হলো। জায়েদ সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, সুতরাং জায়েদটা হচ্ছে মুবতাদা। আর এরপরে এই যে মাউসুফ আর সিফাত এই দুইটা মিলে হবে তখন জায়েদ এর খবর, যে জায়েদ মেধাবী ছাত্র। এরপর হলো ফাতেমা তলিবা, ফাতেমা একজন ছাত্রী। দেখেন ফাতেমা তু কেন হলো, এটা আপনাদের কাছে প্রশ্ন। ফাতেমা তুন হওয়ার কথা তো ছিল, মুবতাদা দুই পেশ বিশিষ্ট হয়, এখানে তুন না হয়ে তু হলো কি জন্য? ফাতেমা তলিবাতুন, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা তুন হওয়ার কথা ছিল, তো আমরা জানি যে মুবতাদা দুই পেশ বিশিষ্ট হয়, খবর দুই পেশ বিশিষ্ট হয়। তো মুবতাদা হিসেবে তো এখানে দুই পেশ হওয়ার কথা ছিল, ফাতেমা তুন হওয়ার কথা ছিল, এই যে এখানে ফাতেমা তুন হওয়ার কথা ছিল, কিন্তু দুই পেশ না হয়ে এক পেশ হয়েছে কি জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুহতারাম, এখানে ফাতেমা শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ, আর স্ত্রীবাচক শব্দ কখনো দুই পেশ নিতে পারে না। জি জি, জাযাকাল্লাহ। এই জন্য এখানে শুধু এক পেশ আসছে ফাতেমায় তো। জি, জাযাকাল্লাহ। তো এই জন্য এখানে এক পেশ হয়েছে, ফাতেমা তো তলিবাতুন। এখন ফাতেমা শব্দের আমরা একটা তলিবা শব্দের এখন একটা বৈশিষ্ট্য বা একটা বিশেষণ বর্ণনা করবো, সেটা হচ্ছে কেমন ছাত্রী। তলিবাতুন জাকিয়াতুন, সে মেধাবী ছাত্রী। সে হলো মেধাবী ছাত্রী। তলিবাতুন যেহেতু স্ত্রীবাচক শব্দ ছিল এই জন্য তার সাথে স্ত্রীবাচক বিশেষণ যুক্ত হয়েছে। তলিবাতুন যেহেতু এক বচন ছিল এই জন্য তার সাথে এক বচন বিশেষণ যুক্ত হয়েছে। তলিবাতুন যেহেতু নাকিরা ছিল, নাকিরা মানে অনির্দিষ্ট, আর শুরুতে কিন্তু আলিফ লাম যুক্ত নাই, এই জন্য এর সাথেও আলিফ লাম যুক্ত হয় নাই। তিন দিক থেকে যেহেতু মিল আছে, সুতরাং এটাতে যেহেতু দুই পেশ হয়েছে, জাকিয়াতুনের সাথেও দুই পেশ হবে। আমরা জানি খবরে দুই পেশ হয়, তলিবা এটা হচ্ছে খবর, খবরে দুই পেশ হয়, এই জন্য তলিবাতুন শব্দের শেষে দুই পেশ হয়েছে। আর তলিবাতুন শব্দের সিফাত হচ্ছে জাকিয়াতুন শব্দ। আর সিফাত সব সময় তার মাউসুফের অনুসরণ করে, তার মাউসুফে যেহেতু দুই পেশ হয়েছে সুতরাং তার সিফাতটাতেও দুই পেশ হবে, মানে দ্বিতীয়টা সবসময় তার প্রথমের অনুসরণ করতেছে। আচ্ছা, তাহলে ফাতেমা হলো মেধাবী ছাত্রী। এরপর ঠিক একইভাবে হাজা মিসবাহুন, এটা হলো একটি লাইট, হাজা হলো মুবতাদা, মিসবাহুন খবর। এরপরে মিসবাহ শব্দের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে হাজা মিসবাহুন জাদিদুন, এটা হলো একটি নতুন লাইট। এরপর এটি হলো মাদ্রাসা, হাজিহি মাদ্রাসা। এখানে হাজিহি কি জন্য? কারণ মাদ্রাসা শব্দটা যেহেতু স্ত্রীবাচক সুতরাং তার সাথে স্ত্রীবাচক ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে। হাজিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, এটা হলো বড় মাদ্রাসা। আচ্ছা, তো এই পর্যন্ত বিষয়টা আর কি আপনারা বুঝতে পেরেছেন? আমাদের, জি আলহামদুলিল্লাহ, আমাদের এই পর্যন্ত যেটা আমরা দেখলাম, যে মাউসুফ এবং সিফাত মিলে খবর হয়েছে সবগুলো। দেখেন, এই যে জাইদুন মুবতাদা আর তলিবুন জাকিয়ুন খবর, ফাতেমা মুবতাদা, তলিবাতুন জাকিয়াতুন খবর। এরপরে হাদা মুবতাদা মিসবাহুন জাদিদুন খবর, হাদি মুবতাদা মাদ্রাসাতুন কাবিরাতুন, এটা খবর। তো এই সবগুলো হচ্ছে খবর হয়েছে মাউসুফ সিফাত মিলে। এখন এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাউসুফ সিফাত মিলে মুবতাদা বানাবো, মাউসুফ সিফাত মিলে মুবতাদা বানাবো। মাউসুফ সিফাত মিলে যদি মুবতাদা বানাতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা জানি মুবতাদা হতে গেলে শব্দটাকে অবশ্যই মারেফা হতে হবে। মারেফা কি, যেমন হয় ব্যক্তির নাম হতে হবে, অথবা আহ সর্বনাম হতে হবে, অথবা ইসমে ইশারা হতে হবে। আহ এগুলো যদি কোন এগুলো না হয় তাহলে কি হবে, আলিফ লাম যুক্ত হতে হবে। যেহেতু আমরা এই যে তলিব শব্দটা তো ব্যক্তির নাম হচ্ছে না, সর্বনাম হতে পারবে না, ইসমে ইশারাও হতে পারবে না, তাহলে এটাকে আমরা কি করতে পারি, এগুলো শুরুতে আলিফ লাম যুক্ত করে এগুলোকে মারেফা বানাতে পারি। আর যখন আমরা মারেফা বানাবো তখন সেটাকে আমরা মুবতাদা হিসাবে বাক্যে ব্যবহার করতে পারি। আচ্ছা, সেটা আমরা এখন সামনে দেখি ইনশাআল্লাহ। মাউসুফ ও সিফাতকে মারেফা বা নির্দিষ্টকরণ। আচ্ছা, এই যে আত-তালিবুজ জাকিয়্যু, মেধাবী ছাত্রটি। এর আগে কি ছিল? তালিবুন জাকিয়ুন মানে মেধাবী ছাত্র, তালিবুন জাকিয়ুন মানে মেধাবী ছাত্র। আর এখানে আসলো কি, আত-তালিবুজ জাকিয়্যু মেধাবী ছাত্রটি।
এরপরে আত-তালিবাতু যাকিয়াতু, বুদ্ধিমতী ছাত্রীটি। আমি জানি না বাংলায় মেধাবিনী ব্যবহার করা হয় কিনা, মেধাবী শব্দটা আমরা ব্যবহার করি। এরপর আল মসজিদ আল কাবির, বড় মসজিদটি। এর আগে ছিল বড় মসজিদ। এরপরে আল মাদ্রাসাতুল কাবিরত, বড় মাদ্রাসাটি। এইভাবে যেহেতু শুরুতে আলিফ লাম যুক্ত করছি, দেখেন শুরু প্রথমটাতে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য দ্বিতীয়টাতে সেম আলিফ লাম যুক্ত হবে। প্রথমটাতে আলিফ লাম যুক্ত হলে দ্বিতীয়টাতেও। দুটা মাউসুফ এবং সিফাত। আচ্ছা, উপরের মাউসুফ সিফাতে আমরা আলিফ লাম যুক্ত করছি, আচ্ছা এটা দরকার নেই, এটা আমরা বলেছি। আচ্ছা, আমাদের আলিফ লাম যুক্ত করার মাধ্যমে কি হলো, এগুলো মারেফা হলো, বা নির্দিষ্ট, এখন সুনির্দিষ্ট একটা অর্থ দিচ্ছে। সুনির্দিষ্ট মানে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে অথবা বস্তুকে বোঝাচ্ছে। যে মেধাবী ছাত্রটি একটা নির্দিষ্ট ছাত্রকে বোঝাচ্ছে। বড় মসজিদটি একটা নির্দিষ্ট বড় মসজিদ, মানে মসজিদকে বোঝাচ্ছে। অনেক বড় মসজিদ আছে, কিন্তু এখানে নির্দিষ্ট একটা বড় মসজিদকে বোঝাচ্ছে। তো এইরকম যখন নির্দিষ্ট একটা বড় মসজিদকে বোঝাবে, তখন এর সাথে আমরা একটা এটাকে আমরা মুবতাদা বানিয়ে এর সম্পর্কে একটা সংবাদ দিতে পারবো, যে মেধাবী ছাত্রটি কি হয়েছে, মেধাবী ছাত্রটি এসেছে, গিয়েছে, এরকম। আচ্ছা, এবার কি, বড় মসজিদটি কি হয়েছে, বড় মসজিদটি কাছে, অথবা বড় মসজিদটি সুন্দর, বড় মসজিদটি পুরাতন। আচ্ছা, এবার কি, বড় মাদ্রাসাটা কি, বড় মাদ্রাসাটি অনেক প্রসিদ্ধ। এভাবে আমরা বাক্যগুলো গঠন করতে পারি। যেমন এখন আমরা দেখি এটা, আত-তালিবু যাকিয়্যু। আত-তালিব ছাত্র, আর যাকিয়্যু মেধাবী। আত-তালিবু যাকিয়্যু মানে কি, মেধাবী ছাত্রটি। মেধাবী ছাত্রটি এখন কি হলো, আত-তালিবু শব্দ হচ্ছে কি মাউসুফ। কেমন ছাত্র, জাকি, মেধাবী ছাত্র। আর তলব যেহেতু মারেফা, সুতরাং তার যে সিফাত, এটাকেও আমরা মারেফা এনেছি। চারদিক থেকে মিল থাকতে হয়, দেখেন চারটা মিল, দেখেন প্রথমে দুইটাই মুজাক্কার, এটাও তলেবটা মুজাক্কার মানে পুরুষবাচক, তার বিশেষণটা পুরুষবাচক। এটাও এক বচন, এটাও এক বচন। এটার শুরুতেও আলিফ, মারেফা, এটাও মারেফা মানে আলিফ লাম শুরুতে যুক্ত আছে। এটাও মারেফা বা আলিফ লাম যুক্ত আছে, দুটোই। যখন তিন দিক থেকে মিল হলো, তখন চতুর্থ আরেকটা দিক মিল হবে, সেটা হচ্ছে এটার শুরুতে যেহেতু, এটার শেষে যেহেতু পেশ আছে, সুতরাং তার শেষেও পেশ হবে। এটা শুরুতে, এটাতে পেশ কেন হয়েছে, মুবতাদা হিসাবে। আমরা জানি মুবতাদাতে পেশ হয়, পেশ দুই পেশ হওয়ার কথা ছিল, কিন্তু শুরুতে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, এই জন্য এক পেশ হচ্ছে। তো আত-তালিবু যাকিয়্যু, মেধাবী ছাত্রটি কি হয়েছে, মুজতাহিদুন, সে হলো পরিশ্রমী। মেধাবী ছাত্র সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, সে হলো পরিশ্রমী। সুতরাং পরিশ্রমী, এটা হচ্ছে তার খবর। আর খবরের দুই পেশ হয়, এই যে এখানে দুই পেশ আছে। তাহলে আত-তালিবু যাকিয়্যু, আত-তালিবু মুবতাদা মাউসুফ, আর আর-যাকি এটা হচ্ছে তার সিফাত, আর মুজতাহিদুন এটা হলো খবর। এরপর আল মসজিদুল কাবীরু, বড় মসজিদটি, মাশহুরুন প্রসিদ্ধ। আল বাইতু সগীরু, ছোট বাড়িটি, কদিমুন পুরাতন, ছোট বাড়িটি পুরাতন। জিদ্দান, অনেক বেশি পুরাতন, জিদ্দান মানে অনেক বেশি। এর আগে আমরা আরেকটা দেখেছিলাম আইদন শব্দ। এই যে শব্দগুলো আপনার একটা একটা করে যখন এর সামনে আসবে, এটা একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন। জিদ্দান মানে হচ্ছে অনেক, বোঝায় অনেক পুরাতন। আচ্ছা, আল মিসবাহুল জাদিদুন, নতুন, নতুন লাইটটি, জাইয়িদুন ভালো। আর তো এখন এগুলা এগুলো হলো পুরুষবাচক শব্দ আমরা দেখলাম। এই যে শুরু থেকে যেগুলো দেখলাম, এগুলো হলো পুরুষবাচক। এখন আমরা একটা স্ত্রীবাচক দেখি। আত-তালিবাতু যাকিয়াতুন, মেধাবী ছাত্রীটি বা বুদ্ধিমতী ছাত্রীটি, মুজতাহিদাতুন অনেক পরিশ্রমী। বাংলা পরিশ্রমী শব্দ দিয়ে আমরা সাধারণত দুইটাকেই বোঝাই, ব্যবহার করে আর কি, যদিও স্ত্রীবাচক শব্দ করা যায়। আচ্ছা, আল মাদ্রাসাতুল কাবীরতু, বড় মাদ্রাসাটি, মাশহুরাতুন প্রসিদ্ধ। বাংলায় প্রসিদ্ধ শব্দ ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার করা হয়, কিন্তু আরবিতে ছেলেদের জন্য মাশহুর আর মেয়েদের জন্য মাশহুরা, শেষে গুলতা যুক্ত করে। বাংলায় তো মাদ্রাসা শব্দটা, বাংলায় তো ছেলে মেয়ে এগুলো হচ্ছে হলো মানে প্রাণীদের ক্ষেত্রে আসে, কিন্তু আরবিতে সবকিছুই শব্দ হিসাবে আছে। আল গোরফাতুস সাগিরাতু কদিমাতুন জিদ্দা, ছোট ঘরটি অনেক পুরাতন। আল মিরওয়াহাতুল আহ তাই না, আল মিরওয়াহাতুল কদিমাতু, পুরাতন যে পাখাটি, সামিনাতুন অনেক দামি। আচ্ছা, তো এগুলোতে কি হলো, মাউসুফ আর সিফাত মিলে মুবতাদা হয়েছে, আর তার সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, যেটা খবর হয়েছে। শুরুতে আমরা দেখলাম মাউসুফ সিফাত মিলে খবর হয়েছে এই যেগুলোতে, আর এখানে আমরা দেখলাম মাউসুফ আর সিফাত মিলে মুবতাদা হয়েছে, তার সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি। আচ্ছা, তো এই পুরো বিষয়টা, মৌসুফ সিফাত আমরা যেটা দেখলাম, যার সম্পর্কে আমরা কোনো দোষ বা গুণ বর্ণনা করতেছি, তাকে আমরা মাউসুফ বলি। আরবিতে মাউসুফটা প্রথমে আসে। আর মাউসুফ সম্পর্কে যে দোষ বা গুণ বর্ণনা করতেছি, সেটাকে সিফাত বলা হয়, সেটা পরে আসে। মাউসুফ সিফাত মিলে বাক্যের আহ মুবতাদা হয়, আবার কখনো খবর হয়। আচ্ছা, আহ
এই পুরো বিষয়টা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে জানাতে পারেন আমাদের মাওসুফ সিফাত সম্পর্কে। যেহেতু আমরা মাওসুফ সিফাত নিয়ে আলোচনা করলাম, মাওসুফ সিফাত সম্পর্কে আর যদি কারো কোথাও প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা মাওসুফ সিফাতের আলোচনা মোটামুটি শেষ করলাম সংক্ষিপ্ত ভাবে।